আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে স্লাইড শো এর মাধ্যমে বিভিন্ন রকমের প্রোগ্রামস গুলো রান করে দেখাবো। এরপরে বিভিন্ন সময়ে আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে সেই কাজগুলো করে দেখাতে হবে। তো যে যে জায়গায় কাজগুলো করতে হবে ঠিক ওই জায়গায় আমি কাজগুলো করব। এর বাইরে হচ্ছে বাকিরা টাইম আমি যে স্লাইড প্রিপেয়ার করেছি সেই স্লাইড অনুযায়ী যাবো। তাহলে আমরা আজকের ইভেন্টটা স্টার্ট করি। তো মাইক্রোসফট পাওয়ার প্ল্যাটফর্ম বলতে আমরা যে তিনটে টুল বা সফটওয়্যারকে বোঝাই সেই তিনটি টুল বা সফটওয়্যার হলো বেসিক্যালি পাওয়ার অটোমেট, পাওয়ার অ্যাপস, পাওয়ার বিআই। তো সংক্ষেপে বলে দিই, পাওয়ার অটোমেট হচ্ছে বিভিন্ন কাজগুলোকে অটোমেট করে ফেলে। যেমন আপনার হচ্ছে এই ইভেন্টের ক্ষেত্রে আপনারা যখন সবাই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন, ফিল আপ করার সাথে হচ্ছে একটা মেল পেয়েছিলেন এবং এই মেলগুলো কোনোটাই আসলে ম্যানুয়ালি দেয়া না, এখানে সবগুলো মেলই অটোমেটিক্যালি পাওয়ার অটোমেট ইউজ করার মাধ্যমেই গিয়েছিল। এর বাইরে আমরা আরো বিভিন্ন টুল ইউজ করি, যেমন আমাদের অনেকেই রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু সব জায়গায় আসলে সময় হয় না। যেমন আমার নিজের হচ্ছে আসলে ইনস্টাগ্রাম বা টুইটার হ্যান্ডেলে তেমন অ্যাক্টিভিটি নাই। তো এই ক্ষেত্রে অনেকেই যে কাজটা করে সেটা হলো তাদের ফেসবুকে যদি কোনো একটা পোস্ট দেওয়া থাকে এটা যেন অটোমেটিক্যালি টুইটার এবং আপনার ইনস্টাগ্রামে যেন পোস্ট হয়ে যায় সেভাবে করে পাওয়ার অটোমেটটা সেট করে রাখে। আমি পার্সোনালি গুগল ক্যালেন্ডারও ইউজ করি, আবার মাইক্রোসফটের যে টু ডু ওইটাও ইউজ করি। তো অনেক সময় বিভিন্ন টাস্ক একটা ক্যালেন্ডারে থাকে এবং অন্য একটা ক্যালেন্ডারে থাকে না, যেই যে কারণগুলোর কারণে তখন হচ্ছে আসলে সিঙ্ক করাটা কঠিন হয়ে যায়। তো ওই সময়গুলোতে আমরা যে কাজটা করি, মানে আমি পার্সোনালি যে কাজটা করি, গুগল ক্যালেন্ডারে যদি কোনো একটা ইভেন্ট অ্যাড হয় তাহলে সেটা যেন মাইক্রোসফট টু ডুতেও অ্যাড হয়ে যায়। আবার মাইক্রোসফট টু ডুতে যদি আমি কোনো একটা কাজ করি সেটা যেন গুগল ক্যালেন্ডারও অ্যাড হয়ে যায়, ওইভাবে করে আসলে সিঙ্ক করে রাখি। এটাই হচ্ছে বেসিক্যালি পাওয়ার অটোমেট। এটা নিয়ে আমরা আজকে আরো জানবো। এরপরে হলো পাওয়ার অ্যাপস। পাওয়ার অ্যাপস আপনাকে বিগিনার লেভেলে পার্সোনাল ইউসেজ বা কমিউনিটি লেভেলের কাজ করার জন্য অ্যাপ তৈরি করার একটা ধারণা দিবে। এখান থেকে আপনি আসলে অ্যাপ তৈরির লেআউটটা বুঝতে পারবেন এবং আপনি যদি আসলে পরবর্তী সময়ে যদি আপনি কোটলিন বা জাভা ইউজ করার মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্টোরের জন্য কোনো একটা প্রোগ্রাম রান করাতে পারেন, অথবা যদি আপনি কোনো একটা অ্যাপ ডেভেলপ করতে পারেন তার বেসিক কিছু আইডিয়া পাবেন। তবে মাইক্রোসফট পাওয়ার অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনি অবশ্যই লেআউটের যে স্ট্র্যাটেজি সেটা অবশ্যই বুঝতে পারবেন। এবং থার্ডলি হলো পাওয়ার বিআই। পাওয়ার বিআই হলো সব থেকে অ্যামেজিং একটা টুল। এই টুলটা কেন অ্যামেজিং তার কারণ হচ্ছে আপনার ডাটা ভিজুয়ালাইজেশন। এক ধরনের ডেটাকে অনেক ভাবে আমরা আজকে অ্যানালিসিস করতে পারবো। আমরা দেখতে পারবো যে কোনো একটা বিজনেস যখন গ্রো করে তখন তার সেলস বা রেভিনিউ কোথায় ড্রপ করছে, কোথায় আপ করছে। কোনো একটা ওয়েবসাইট তার আপ টাইম কতটুকু হলে কোন কোন সময় সে রেসপন্স পায়, কোন কোন সময় সে রেসপন্স পায় না। আজকে আমরা দেখার চেষ্টা করবো যে কোনো একটা সফটওয়্যার কোন কোন সময় তার পিক টাইমে থাকে, কোন কোন টাইমে থাকে না। তো এই প্রত্যেকটা জিনিস আমরা পাওয়ার বিআই দিয়ে দেখতে পারবো। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করবো পাওয়ার অটোমেট নিয়ে। প্রথমে চলে আসি পাওয়ার অটোমেট। পাওয়ার অটোমেটের নাম আসলে একটা সময় ছিল মাইক্রোসফট ফ্লো, এবং খুব রিসেন্টলি তারা পাওয়ার অটোমেট এই নামটা দেয়। কিন্তু এখনো ওয়েবসাইটে অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা us.flow.microsoft.com অর্থাৎ মাইক্রোসফট ফ্লো লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলেও পাওয়ার অটোমেট পাবেন। পাওয়ার অটোমেট লিখে গুগলে সার্চ দিলেও আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে আসলে কাজ স্টার্ট করতে হবে। তো যখনই আপনি এই ওয়েবসাইটটা স্টার্ট করবেন তখন সবার আগে যে পেজটা চলে আসে সেটা হলো এই ধরনের একটা পেজ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে লেখা যে টেক কেয়ার অফ হোয়াটস ইম্পর্টেন্ট, অটোমেট দ্য রেস্ট। এই একটা স্লোগান দিয়ে আসলে কিন্তু পাওয়ার অটোমেটের কাজ স্টার্ট হয়। পাওয়ার অটোমেট কি কি করতে পারে তার কয়েকটা ডেমো হয়তো আপনি নিজে দেখতেই পাচ্ছেন, যে সেভ অফিস 365 ইমেল অ্যাটাচমেন্টস টু OneDrive ফর বিজনেস। অর্থাৎ কোন একটা মেইলে যে অ্যাটাচমেন্টস গুলো আসবে সেগুলো কোন একটা স্পেসিফিক ড্রাইভের ফোল্ডারে অ্যাড হয়ে যাবে। এটার যে কি পরিমাণ কার্যকারিতা থাকতে পারে সেটা আমরা আজকে দেখব। এর বাইরেও হচ্ছে কোন একটা ওয়েদার ফোরকাস্ট চেক করা। এটা আসলে বর্তমান সময়ে যেহেতু অটোমেটিক্যালি চলে আসে তাই এটার প্রয়োজনীয়তাটা আজকালকার ডিভাইসে একটু কম। কিন্তু যখন মাইক্রোসফট ফ্লো স্টার্ট হয়, যখন কিনা আপনার সব সময় আমরা লোকেশন অন রাখতাম না, তখন কিন্তু এভাবে করে কাজ করতো না। তো এই কারণগুলোতে আসলে পাওয়ার অটোমেটের স্টার্ট। তো আমরা আজকে এখন এটা দেখার চেষ্টা করবো যে কিভাবে একটা পাওয়ার অটোমেট আমরা তৈরি করব না করব এইগুলো। তো প্রথমে চলে আসি এখানে যে কয় ভাবে আমরা পাওয়ার অটোমেট তৈরি করতে পারবো।
আপনি পাশে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে যদি ক্রিয়েটে ক্লিক করেন আপনার কাছে তিনটে অপশন আসবে, স্টার্ট ফ্রম টেমপ্লেট, স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক এবং স্টার্ট ফ্রম কানেক্টর। টেমপ্লেটটা আসলে কি? পৃথিবীতে হাজার হাজার মানুষ আসলে, হাজার হাজার বলে আসলে ভুল হবে, লক্ষ লক্ষ বলতে হবে, অথবা কোন একজন ফেসবুক সেলিব্রিটির মতো কোটি কোটি বলতে হবে যে অনেকগুলো মানুষই আসলে এই টেমপ্লেটটা ইউজ করে। তো যেহেতু বিভিন্ন জন বিভিন্ন কারণে এই কাজগুলো করে, তো যেটা হয় যে কোনো একটা মানুষ যখন কোনো একটা অটোমেশন স্টার্ট করে তখন সেটা আসলে তার এই কাজটা, তার যে টেমপ্লেটটা সেটা সে চাইলে পাবলিকলি শেয়ার করতে পারে। ধরুন মাইক্রোসফট ফ্লো আজকে স্টার্ট হলো এবং আমি চাইলাম যে আমি ফেসবুকে যে পোস্ট গুলো দিব সবগুলো পোস্ট টুইটারে অটোমেটিক্যালি টুইট হয়ে যাবে। তো তাহলে তখন আমাকে কি করতে হবে? আমি একটা টেমপ্লেট বানাবো যে এই ফেসবুক অ্যাকাউন্ট এই পোস্ট যাবে, পোস্টের ওয়ার্ড লিমিট এত হইলে আমি টুইটারে এটা টুইট হয়ে যাবে এই হ্যাশট্যাগ দিয়ে। এটা আমি এখন টেমপ্লেট বানিয়ে দিয়ে দিব। এখন 2-1 মাস পরে কোনো একজন মানুষের লাগতে পারে, সে টেমপ্লেটে গিয়ে প্রথমে সার্চ দিয়ে লিখবে হচ্ছে ফেসবুক কমা টুইটার বা ফেসবুক প্লাস টুইটার অথবা ফেসবুক পোস্ট অন টুইটার, কিছু একটা লিখে সার্চ দিলে এই টেমপ্লেটটা চলে আসবে। এরপর সে তার নিজের মতো করে কাস্টমাইজ করবে যে সে কত ওয়ার্ড লিমিটের ফেসবুক পোস্ট হলে সেটাকে টুইটারে টুইট করবে, সেই কোন কোন কাজে একটা টুইট ইউজ করবে, এই প্রত্যেকটা জিনিসে আসলে সে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারে। এভাবে করে আসলে টেমপ্লেটের শুরুটা, যে আপনি নিজের মতো করে মডিফাই করে নেবেন। একজন কোনো একটা কাজ করে রাখবে, আপনি এবার জাস্ট নিজের মতো করে স্টার্ট করবেন। দ্বিতীয়ত হলো স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক। এটা আসলে করতে হয় যখন আপনি যেরকম চাচ্ছেন তার কাছাকাছি কোনো অটোমেশন নাই। যেমন এই কাজটা আমাকে আসলে কয়েকদিন আগেই করতে হয়েছিল স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক দিয়ে। স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যখন স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে ক্লিক করবেন এরপর আপনাকে বলতে হবে কাজটা কি করবে। ধরেন আপনি চাচ্ছেন যে ইউটিউবে ওয়াইফাই লেখাওয়ালা যতগুলো ভিডিও আপলোড হবে আজকে থেকে কোনো ভিডিও যেন আপনি মিস না করেন। তাহলে আপনি স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে শুরুতে ধরেন দিবেন হচ্ছে আগে ইউটিউবটা সিলেক্ট করবেন, এরপরে ট্রিগার দিবেন হচ্ছে সার্চ স্পেসিফিক কিওয়ার্ড, এটা লিখলে আপনি নিচে একটা ট্রিগার অপশন পেয়ে যাবেন। এরপরে আপনি সে আপনার যে স্পেসিফিক কিওয়ার্ড অর্থাৎ ওয়াইফাই, এই ওয়াইফাই শব্দটাকে ইনপুট করবেন। পরবর্তীতে আপনার কাছে নেক্সট স্টেপ আসবে, নেক্সট স্টেপ আপনি ইমেলের মাধ্যমে নিয়ে নেবেন। এভাবে করে স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কের মাধ্যমে আপনি কাজ করতে পারেন এবং আপনার এই টেমপ্লেটটা আপনি চাইলে তখন শেয়ার করে দিতে পারবেন যাতে করে পরবর্তীতে কাউকে যেন ব্ল্যাঙ্ক থেকে কাজ স্টার্ট করতে না হয়। এবং থার্ডলি হলো স্টার্ট ফ্রম কানেক্টর। এটা আসলে টেমপ্লেট আর ব্ল্যাঙ্কের মাঝামাঝি একটা পর্যায়ে। এখানে হচ্ছে আপনি গিয়ে সবার আগে যে সফটওয়্যার গুলো ইউজ করবেন বা যে সার্ভিস গুলো ইউজ করবেন সেগুলো সিলেক্ট করবেন। ধরুন আপনি আপনার আউটলুকে বা ধরুন আপনি হটমেইল ইউজ করেন বা ইয়াহু ইউজ করেন, যদি এখন ইয়াহু আসলে খুব সম্ভবত অবসলেট হয়ে গেছে। তো ইয়াহু বা হটমেইলে আপনার কাছে যদি কোনো একটা মেইল আসে এটা যেন আসলে জিমেইলে চলে আসতে পারে, তার জন্য আপনাকে কিছু একটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি স্টার্ট ফ্রম কানেক্টরে গিয়ে ইয়াহু এবং জিমেইল সিলেক্ট করবেন। এর পরবর্তীতে মাঝখানে হচ্ছে যে আপনার যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবেন। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক এর টেমপ্লেটটা দিয়ে। স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে যখন আপনি ক্লিক করবেন আপনি এই ধরনের অপশন গুলো পাবেন, অটোমেটেড ফ্লো, ইনস্ট্যান্ট ফ্লো, স্কেডিউলড ফ্লো, ইউআই ফ্লো এবং বিজনেস প্রসেস ফ্লো। প্রথম থেকে আসি। অটোমেটেড ফ্লো যখন হবে সেটা কোনো একটা ইভেন্টের মাধ্যমে ট্রিগার হবে, অর্থাৎ আপনি ম্যানুয়ালি ট্রিগার করবেন না, আপনি ম্যানুয়ালি এই কাজটা স্টার্ট করবেন না, কেউ কিছু একটা করবে তার বেসিসে এই কাজটা স্টার্ট হবে। নিচের প্রথম যেই উদাহরণটা রয়েছে সেটি আসলে অটোমেটেড ফ্লো উদাহরণ, যেমন সেন্ড এন ইমেল টু রেসপন্ডার when response submitted as মাইক্রোসফট ফর্মস। আপনারা যখন এই ইভেন্টের রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করেন তখন আপনাদের কাছে একটা মেইল যায়। এই মেইলটা কেউ যদি রাতে 4টা বাজেও ফর্মটা ফিল আপ করেন সে আসলে তখনই পেয়ে যাবে, কেউ যদি ভোর 5টায় ফর্মটা ফিল আপ করেন তাহলে তিনি পেয়ে যাবেন। এবং আমি আসলে জানবো না যে এখানে একটা মেইল গিয়েছে। তো এই জিনিসটা এন্টায়ারলি অটোমেটিক্যালি কাজ করবে, যেখানে ট্রিগার হলো মাইক্রোসফট ফর্মসে আসার রেসপন্সটা। এটি হলো বেসিক্যালি অটোমেটেড ফ্লো, যেখানে কোনো একটা কাজ
বা কোন একটা টাস্ক দ্বারা এটি অটোমেটিক্যালি ট্রিগার্ড হবে, আপনাকে কোনো রকমের ইন্টারভেনশন করতে হবে না। ওকে, মুভিং অন। এবার দ্বিতীয় হলো ইনস্ট্যান্ট ফ্লো। ইনস্ট্যান্ট ফ্লোটা আসলে কিভাবে কাজ করে? ইনস্ট্যান্ট ফ্লোতে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কাজগুলোতে আপনাকে ম্যানুয়ালি ট্রিগার করতে হবে। ম্যানুয়ালি ট্রিগারটা কেমন হতে পারে? ম্যানুয়ালি ট্রিগারটা হতে পারে এরকম যে আমরা যদি আমাদের ফোনে মাইক্রোসফট পাওয়ার অটোমেট অ্যাপটা ডাউনলোড করে রাখি, তাহলে আমরা আমাদের হোম স্ক্রিনে একটা বাটন অ্যাড করার শর্টকাটটা পেয়ে যাব। তো আমরা যদি এই বাটনটা অ্যাড করে রাখি তাহলে শুধুমাত্র এভাবে করে একটা সোয়াইপ করলেই হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। যেমন নিচে যে দ্বিতীয় টাস্কটা থাকে যে ক্লিক আ বাটন টু রেকগনাইজ টেক্সট ইন ইমেজ এন্ড সেন্ড অ্যান ইমেল উইথ দ্য টেক্সট। এটা করলে কি হবে? এটা করলে যেটা হবে যে কোনো একটা ইমেজে যে টেক্সটটা থাকে, ধরুন একটা কোরিয়ান টেক্সট, এই কোরিয়ান টেক্সটটা আপনি আসলে বুঝতে পারছেন না, অথবা ধরুন কোন একটা টেক্সট সেটা ইংরেজিও হতে পারে, কিন্তু আপনি ওটা ধরুন পড়তে পারছেন না যেটা হাতের লেখা, এবং কোনোভাবে যদি সফটওয়্যার ওটাকে রিড করতে পারে তাহলে আপনি সেটাকে রিড করতে পারবেন, অথবা আপনি এই এন্টায়ার লেখার একটা সফট কপি তৈরি করতে পারবেন, যেটা আপনাকে যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে গুগল ডক্স এর মাধ্যমে প্রথমে ছবি তুলতে হবে, অথবা সরি গুগল ডক্স না, আপনার গুগলের যে স্ন্যাপশট রয়েছে সেখানে আপনাকে ছবিটা তুলতে হবে, ছবিটা তুলে ওয়ার্ড গুলো মার্ক করতে হবে, এরপর সে আপনাকে ওয়ার্ড গুলো পিক করে দেবে। একই কাজ মাইক্রোসফটে, কিন্তু আপনি যদি এই কাজটা করেন এটা খুবই সহজভাবে করা যাবে। আপনি শুধুমাত্র একবার সোয়াইপ করবেন বা বাটনটাতে প্রেস করে রাখবেন, এরপরে হচ্ছে আপনি ছবিটা তুলে এই কাজ হয়ে যাবে। অর্থাৎ ২-৩টে ধাপ যে পার করার ব্যাপার ছিল সেটা আপনাকে পার করতে হবে না, আপনি একবার কাজ করলেই হয়ে যাবে। ইনস্ট্যান্ট ফ্লো এর আরো কয়েকটা উদাহরণ রয়েছে, যেমন আপনি আপনার ধরেন আপনি একটা টাইমে পড়াশোনার আওয়ারটাকে ট্র্যাক করতে চাচ্ছেন, আপনি দেখতে চাচ্ছেন যে আসলে আপনার পড়াশোনার এফিসিয়েন্সি কেমন, যে আপনি অনেক বেশি পড়লে আপনার জন্য ভালো হচ্ছে নাকি কম পড়লে ভালো হচ্ছে নাকি মডারেটলি পড়লে ভালো হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ক আওয়ার্স গুলো ট্র্যাক করতে পারবেন কিভাবে? আপনি কোনো একটা এক্সেল শিট রেডি রাখবেন, আপনি এমন ভাবে ইনস্ট্যান্ট ফ্লোটা সেট করবেন যেন আপনি যখন প্রথমবার সোয়াইপ করেন তখন টাইমার স্টার্ট হবে, আপনি যখন সেকেন্ড সোয়াইপ করবেন অর্থাৎ একটা টগল সুইচের মতো করে কাজ করবে, অর্থাৎ দ্বিতীয়বার এই জিনিসটা অফ হয়ে যাবে। যদি এটা অফ হয়ে যায় তাহলে এই জিনিসটা রেকর্ডেড থাকবে এক্সেল শিটে, এবং আপনি পরবর্তী সময় দেখতে পারবেন যে আসলে আপনি কতটুকু সময় কোন কাজে ব্যয় করেছেন। তো এভাবেই করে আসলে জিনিসটা সহজ হয়ে যায়, কারণ আপনি যদি ফোনে এক্সেল শিট অন করেন এবং এক্সেল শিট ওপেন করে জিনিসটা লিখতে যান তাহলে এটা খুবই সমস্যাপূর্ণ হয়ে যায় এবং টাস্কটা যথেষ্ট জায়গা টেক হয়ে যায় এবং লম্বা প্রসেস পার করতে হবে। তৃতীয়ত স্কেডিউল ফ্লো। এই জিনিসটা কেমন? এটা হচ্ছে এই ইনস্ট্যান্ট ফ্লো আর অটোমেটেড ফ্লো এর মাঝে একটা বিষয়। এটা কাজ করে কি রকম? এটা কাজ করে একটা স্পেসিফিক সময়ের জন্য, যে ঠিক ৯টা বাজে আপনার এই টাস্কটা হতে হবে। তাহলে এটা আসলে কেন মাঝামাঝি বললাম খেয়াল করে দেখুন, এখন আপনার টাস্কটা ট্রিগার হবে সময়ের দ্বারা, যে 9 AM সকাল ভোর ৯ সকাল ৯টায় আমি এই কাজটা করব। এই জিনিসটা হচ্ছে আমার অটোমেটিক্যালি হবে। আবার যেহেতু আপনি এই জিনিসটাকে আসলে ম্যানুয়ালি সেট করেন এই টাইমটা, এই জন্য এটাকে ইনস্ট্যান্ট ফ্লো বলে। তো মাইক্রোসফট ফ্লো থেকে আসার পরে অটোমেটিক এই জিনিসটাকে আলাদা করে যে স্কেডিউল ফ্লোটা কেন। স্কেডিউল ফ্লোটা হচ্ছে কোন একটা স্পেসিফিক সময় আপনি কোন একটা রেসপন্স পাবেন, যেমন নিচে যেটা আছে ক্রিয়েট আ ডেইলি সামারি অফ প্ল্যানার টাস্ক বাই বাকেট। অর্থাৎ মাইক্রোসফট প্ল্যানারের মধ্যে বাকেট বলতে একটা প্রোগ্রাম আছে, এখানে যেটা হবে কোন একটা স্পেসিফিক সময়ে আপনি মেইলটা পেয়ে যাবেন। আমি স্কেডিউল ফ্লোটা আসলে ইউজ করেছিলাম মাঝখানে কিছুদিন, যখন মাইক্রোসফটের বিভিন্ন প্রোগ্রামে মানে কয়েকটা প্রোগ্রামে গ্লোবাল কল আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছিল ভোর 7টায় 8টায় এমন সময়। তো তখন আসলে ভোরে সবসময় সবকিছু মনে থাকে, তো এই কারণে হচ্ছে আমি একটা স্কেডিউল ফ্লো সেট করে রাখি যাতে স্পেসিফিক সময় আমি একটা মেইল পেয়ে যাই এবং ওইটার বেসিসেই আমি কানেক্ট করি। এর বাইরে হচ্ছে দুটো টুল রয়েছে, প্রথমত ইউআই ফ্লো অর্থাৎ ইউজার ইন্টারফেস ফ্লো, এবং দ্বিতীয়ত হচ্ছে বিজনেস প্রসেস ফ্লো। ইউজার ইন্টারফেস ফ্লো এর জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে হবে। এখানে যেটা হয় সেটা হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশনের বিভিন্ন কাজ আমরা দেখতে পারি, অথবা কোন একটা সফটওয়্যারে কোন একটা ওয়েবসাইটে কোন একজন ইউজার যখন অ্যাক্সেস করে তখন তিনি আসলে কি কি কাজ করতে হবে তাকে একদম স্টার্টের টু টাইপের ওই জিনিসপত্রগুলো আমরা এখানে দেখতে পাই। আর বিজনেস প্রসেস ফ্লোতে হচ্ছে
আপনার কোন একটা ফাইল সেটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যাইতে হয়। ধরেন এইচআর ডিপার্টমেন্ট থেকে একটা ফাইল আপনার কাছে আসলো, আপনি সেটা দেখার পরে আরেকজনের কাছে যাবে, তারপরে আবার ঘুরে হয়তো এইচআর এর কাছে যাবে, তারপর আবার এমডির কাছে যাবে। তো এই প্রত্যেকটা প্রসেস যেন ঠিকঠাক মতো মার্ক আপ করা যায় তার জন্য হচ্ছে বিজনেস প্রসেস গুলো ইউজ করা হয়, যেটা আপনার মানে পার্সোনাল লেভেলে আমরা ইউজ করি না। দ্বিতীয় যে জিনিসটা স্টার্ট ফ্রম টেমপ্লেট, এই আপনি এখানে যে ছবিগুলো দেখছেন এর প্রত্যেকটাই টেমপ্লেট হিসেবে সেট করে। এরকম আসলে অসংখ্য টেমপ্লেট আপনি পাবেন এবং আপনার টেমপ্লেটের বেসিসে আপনি শর্তগুলো সেট করবেন। শর্ত সেট করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। যেমন আপনি যদি নিচে রো এর প্রথম জিনিসটা দেখেন যে ক্লিক আ বাটন টু ইমেইল এন্ড নোট, আপনি এক্ষেত্রে একটা বাটন প্রেস করেই হচ্ছে ইমেইল পাঠাতে পারবেন কোন একজন স্পেসিফিক মানুষকে। ধরুন আমি একটা স্টার্ট আপে কাজ করি 5 ইয়ার্স এবং আমাদের যদি কোনো একটা মিটিং থাকে এবং কোনো কারণে কোনো একটা সমস্যার কারণে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারছি না এবং আমার আসলে এমন সিচুয়েশনও নাই যে আমি ওদেরকে ফোন করে বলবো যে আজকে মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারতেছি না। তো ওই ক্ষেত্রে আমি আসলে কি করব? ওই ক্ষেত্রে আমি এই যে ক্লিক এ বাটন ইমেইল এ নোট এটা ইউজ করব। আমি যেটা করব, আমার যে পাওয়ার অটোমেটের বাটনটা থাকবে আমার ফোনে, সেই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে ওদের কাছে একটা মেইল চলে যাবে যে বিভিন্ন সমস্যার কারণে আমি অ্যাটেন্ড করতে পারছি না এবং তারা জিনিসটা আসলে জেনে যাবে। এভাবে করে আসলে আপনার জন্য সুবিধা হবে যে কিভাবে করে কাজ করা যায়। এভাবে করে আপনি টেমপ্লেট থেকে টাস্কগুলো সিলেক্ট করবেন। আমরা আজকে একটা অটোমেট ক্রিয়েট করে দেখাবো যাতে করে সবার সুবিধা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে কানেক্টরস। আমি জাস্ট এখানে কয়েকটা কানেক্টরস এর স্ক্রিনশট নিয়ে রেখেছি। আসলে এরকম অসংখ্য কানেক্টরস আপনি পাবেন। নিয়ারলি খুব সম্ভবত মাইক্রোসফট এখন 300 কানেক্টর রয়েছে এবং ওরা চাচ্ছে যে কানেক্টর যেন আরো বাড়ানো যায়। এই এখানে আপনি যে টুলগুলো দেখছেন, যে সার্ভিসগুলো দেখছেন, প্রত্যেকটাতে আপনি কানেক্ট করতে পারবেন। টুইটার, ফেসবুক, এর বাইরে হচ্ছে আপনার ওয়ান নোট, জিমেল, এরকম অনেকগুলোই থাকে। ওকে, এবার পরবর্তী যায় বেশ কয়েকটা অটোমেশন আমরা দেখব। প্রথমেই কয়েকটা টেমপ্লেট দেখাই দিই, যেমন শেয়ার মাই নিউ ইনস্টাগ্রাম ফটোস টু টুইটার, যেটা শুরুতেই বললাম যে অনেকজন যারা হচ্ছে খুব বেশি টাইম দিতে চান না সোশ্যাল মিডিয়াতে, তারা কোন একটা প্ল্যাটফর্মের আপডেট আসলে সবগুলো প্ল্যাটফর্মে যেন চলে যায় তার জন্য এটা ইউজ করতে পারে। যেমন এই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে এক্সট্রাক্ট রেজিউমে ডেটা ফ্রম জিমেইল টু গুগল শিটস। যেটা হয়, যেটা আমরা আসলে অনেক বেশি জানি না, সেটা হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন দেশে, বাইরের দেশগুলোতে আপনার মানে ম্যানুয়ালি ক্যান্ডিডেটসদের রেজিউমে বা সিভি চেক করা হয় না। প্রত্যেকটা জিনিস আসলে একটা সফটওয়্যারের মাধ্যমে পাস করে দেওয়া হয়। তারা হচ্ছে সে ডেটাগুলো স্ক্যান করে, স্ক্যান করে যেই প্যারামিটার্স গুলো আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয় সেই প্যারামিটার্স গুলো বেসিসে ফিল্টার করার মাধ্যমে যেই ক্যান্ডিডেটদেরকে লাগবে বা যে ক্যান্ডিডেটদেরকে মনে হবে যে প্রমিসিং, তাদেরকে খালি দেখা হয়। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের টুলগুলো ইউজ করতে পারি। যেমন এখানে হয়তো আপনার গুগল শিটের মধ্যে যে ডাটাটা আসছে, এভাবে করে আপনি আরো বিভিন্ন টুল ইউজ করার মাধ্যমে গুগল শিটে যেন অটোমেটিক্যালি এই ডাটাটা স্টোর হয়ে যায়, যাতে পরবর্তীতে আপনার ডেটা ট্র্যাক করতে সুবিধা হয়, তার জন্য আপনি অটোমেশন গুলো সেট করতে পারবেন। যেমন এই জিনিসটা, যেটার কথা আমি একটু আগে ফার্মিনিয়াসের উদাহরণ দিয়ে বলছিলাম যে ইমেল কলিগস ইউ আর আউট সিক এন্ড ব্লক ইউর গুগল ক্যালেন্ডার। অর্থাৎ আপনি ম্যানুয়ালি একটা ফ্লো ট্রিগার করে দিবেন, আপনার কলিগদের কাছে মেইল চলে যাবে এবং আপনার গুগল ক্যালেন্ডারে আপনাকে বিজি দেখানো হবে, কারণ আপনি হয়তো তখন কোনো একটা সমস্যার কারণে আসলে এই জিনিসটা করছেন। তো আপনার যে লম্বা একটা জিনিস ট্রাভেল করার দরকার ছিল সেটা আসলে করতে হবে না, আপনি খুব ইজিলি এখানে কানেক্ট করতে পারবেন। এভাবে করেই এটা কাজ করে। এরপর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আসলে। লগ অল ফাইল চেঞ্জেস অন ইউর পিসি টু গুগল শিটস। আমরা যারা বাসায় বা হলে পিসি ইউজ করি, মানে আমাদের পিসি দেখা যায় অনেক জিনিসের সাথে শেয়ার করতে হয় বিভিন্ন কারণে। তো এক্ষেত্রে আমরা আসলে ট্র্যাক করতে পারবো যে কেউ আসলে আমাদের পার্সোনাল ফাইলগুলোতে কোনো চেঞ্জেস করেছে কিনা, যে কোনো একটা ফাইল ডিলিট হলো কিনা, কোনো একটা ফাইল কপি হলো কিনা, কোনো একটা ফাইল এডিট হলো কিনা, বা চেঞ্জেস চেঞ্জেস আসলো কিনা এখানে। এই প্রত্যেকটা জিনিস আসলে আমরা ট্র্যাক করতে পারি এবং এটা আমাদের পিসির যে সিকিউরিটি তার জন্য খুবই সিগনিফিকেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট আসলে। তো আমরা যেটা করতে পারি, এই যে অটোমেটটা লগ অল ফাইল চেঞ্জেস অন ইউর পিসি টু গুগল শিটস, এটা অ্যাক্টিভ করলে আমরা আমাদের পিসিতে যে ফাইলের চেঞ্জেস গুলো হবে প্রত্যেকটা চেঞ্জেস আমরা গুগল শিটে ট্র্যাক করতে পারি এবং এই ট্র্যাকিং এর মাধ্যমে আমাদের যে প্রাইভেসি, সেই প্রাইভেসিটা অনেক বেশি পরিমাণে নিশ্চিত হবে। এখানে বলে রাখা ভালো, আপনি চাইলে কোনো
অটোমেশনকে পজ করে রাখতে পারেন। ধরেন আপনি যখন নিজে পার্সোনালি ইউজ করবেন, আপনি অটোমেশনটাকে অফ করে রাখলেন, এবং যখন আপনার পিসি অন্যকে ইউজ করবে আপনি এটা অন করে রাখলেন এবং দেখার চেষ্টা করলেন যে আসলে কেউ আপনার ফাইলস গুলো নিয়ে কোনো সমস্যা করলো কিনা। এটা শুধু পার্সোনাল পিসি না, যখন কোন একটা বড় কোম্পানিতে একটা পিসি যখন অনেকে ইউজ করতে হয়, অথবা আমরা বিভিন্ন ল্যাবে দেখি যে যখন, যেমন বাংলাদেশের বিভিন্ন ল্যাবে পিসি ইউজ করা হয় যেগুলো কিনা আপনার ধরেন খুব সম্ভবত 256 GB র্যামের পিসি বেশ কয়েকটা ইউনিভার্সিটির রিসার্চ ল্যাবে ইউজ করা হয়। তো ওই স্পেসিফিক পিসি গুলোতে আসলে ল্যাবে সবাই কাজ করে। তো আপনি যদি দেখতে চান যে আপনার ফাইলগুলোতে কোনো চেঞ্জেস আসলো কিনা, আপনি অবশ্যই অটোমেটটা অন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন। পরে আরো কয়েকটা রয়েছে, যেমন ডিজিটাল বিজনেস কার্ড ক্রিয়েট করা, অথবা আপনি নিচে যেটা দেখছেন অর্থাৎ ডিটেক্ট ইফ ইনস্টাগ্রাম ফটোস কন্টেন আ স্মাইল এন্ড পোস্ট দেম টু টুইটার। এখানে ফেস এপিআই বলতে একটা টেকনোলজি ইউজ করা হয়। এই ফেস এপিআই টেকনোলজির কাজটাই হলো যে ছবি থেকে, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করার মাধ্যমে আপনার ছবিটাতে স্মাইল রয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করে, এবং ডিটেকশন পর্যন্ত তার কাজ। পরবর্তী কাজটা হচ্ছে মাইক্রোসফট অটোমেটেড। সে যদি রেজাল্টটা ট্রু দেয়, অর্থাৎ যদি ডিটেক্ট করে আপনার স্মাইল, তাহলে হচ্ছে এই জিনিসটা পাস অন করে পরবর্তীতে টুইটারে যাওয়া। আপনি এর নিচে লেখাটা খেয়াল করে দেখেন যে এখানে আমরা অ্যাজার কগনিটিভ সার্ভিসেস ইউজ করছি, অর্থাৎ অ্যাজার প্ল্যাটফর্ম থেকে এই প্রত্যেকটা জিনিসে ট্র্যাক করা হয়, যাতে করে আপনি দেখতে পারেন যে কিভাবে কিভাবে করে এই জিনিসপত্রগুলো আপনি অ্যাক্সেস করতে পারেন। তো এভাবে করে আসলে আমাদের অটোমেশনের কাজগুলো করা। তো এর পরবর্তীতে যদি আমরা যাই, যেমন এই মেইলটা আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আপনারা যে মেইলটা পেয়েছেন সেটি আসলে কি কি প্রসেস আমাকে ফলো করতে হয়। প্রথমেই আমাকে সার্চ দিতে হয় একদম কোনায় যে জিনিসটা লেখা রয়েছে, অর্থাৎ সেন্ড এন ইমেল টু রেসপন্ডার when response submitted in Microsoft Teams, sorry Microsoft Forms. প্রথম স্টেপ, when a response is submitted। এরপর আপনি অ্যারো মার্ক দিয়ে দ্বিতীয় স্টেপটা দেখছেন, গেট রেসপন্স ডিটেইলস। ডিটেইলসে আমরা দেখবো হচ্ছে আপনি যে যে ইনফরমেশন গুলো দিয়েছেন ওইগুলো কারেক্ট কিনা। এরপর হচ্ছে কন্ডিশন থাকবে একটা, কন্ডিশনটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের ফিল্ডটা যেন ব্ল্যাঙ্ক না হয়। যেমন আপনি দেখছেন ইমেল অ্যাড্রেস ইজ নট ইকুয়াল টু, যেখানে আসলে চুজ এ ভ্যালু রাখা রয়েছে সেটির ভ্যালু হলো আসলে নাল। অর্থাৎ যদি ইমেল অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসের ফিল্ডটা যদি খালি না হয়, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপটা হলো ইফ ইয়েস দিয়ে সেট করা। ইফ ইয়েস এর নিচে আপনি দেখছেন সেন্ড এন ইমেল, অর্থাৎ একটা ইমেল যাবে। এবার আমরা সেটাই দেখি। ওকে, এখানে হচ্ছে আসলে যে কাজটা আমি করছিলাম যে প্রথমত ইমেল অ্যাড্রেস, যেটা আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটি। সাবজেক্ট নিশ্চয়ই আপনার মনে আছে যে কনগ্রাচুলেশনস এর পর আপনার নাম এসেছিল, এরপরে ইউ আর রেজিস্টার্ড লেখা ছিল। এরপরে মেলটা এমনই ছিল যে হ্যালো, এরপর আপনার নাম, মাঝখানে একবার আপনার ইমেল অ্যাড্রেস এবং বাকিটা আমার সেট করা। তো এভাবে করে আমি ইমেলটা তৈরি করি টেমপ্লেটটা, এবং নিচে কোন একটা অপশন দেখছেন যে শো অ্যাডভান্সড অপশনস। সেখানে আসলে আমাকে অ্যাডভান্স কাজগুলো করতে হয়। যেমন আপনি এটার ডান পাশে নিচে করে যদি দেখেন যে ফ্রম, সেটা হলো আমার ইমেল অ্যাড্রেসটি যেটা আমি স্টুডেন্ট অ্যাম্বাসেডার্স প্রোগ্রাম ইউজ করি, এবং কার্বন কপি হিসেবে আমি নিজের পার্সোনাল মেইল অ্যাড্রেসটা রাখি। আমি চাইলে অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারতাম, কিন্তু সেটা আমি আসলে করিনি। তো এখন আমি যে অটোমেশনটা ইউজ করি, যে টেমপ্লেট থেকে কাজ করি, সেটি হচ্ছে আপনি উপরে রাইট মার্ক দিয়ে দেয়া রয়েছে, তার ঠিক পাশে আর একটা অটোমেশন লিখে রেখেছি আমি, যে ট্র্যাক মাইক্রোসফট ফর্মস রেসপন্সেস ইন এক্সেল এন্ড ক্রিয়েট টু ডু। এটা করলে যেটা হতো যে আপনারা আজকে 7টার আগে করে এই ইভেন্টে জয়েন করার জন্য যে মেইলটা পেয়েছেন সেটিও আসলে আমাকে দিতে হতো না। আমি চাইলে একটা টু ডুতে অটোমেটিক্যালি সেটা ক্রিয়েট করে পরবর্তীতে যেন আজকে সন্ধ্যা 7টায় আপনারা মেইলটা পান ওইভাবে সেট করে রাখতে পারতাম। কিন্তু আমি এই কাজটা করিনি, কারণ কয়েকজনের গুগল ফর্মের ক্ষেত্রে মানে ইমেল অ্যাড্রেসে ভুল ছিল বা সমস্যা ছিল। তো যদি আমরা 2 স্টেপে অটোমেশন রাখি, তাহলে আবার আমাকে ম্যানুয়ালি চেক করতে হচ্ছিল, এই কারণে আমি ওই কাজটা করিনি। তো এভাবে করেই আমি এই যে অটোমেশন এটা তৈরি করি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই অটোমেশন গুলো আপনাকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা আপনি প্রত্যেক 12 ঘন্টা পরে বা দিনে একবার চেক করে দেখতে পারেন, সেটা হচ্ছে আসলে হিস্ট্রিটা। সেদিকে যায় এখন।
এটি হলো আসলে আমার পাওয়ার অটোমেটের হিস্ট্রিটা। আপনি স্পেসিফিক্যালি এখন যে টেমপ্লেটটা দেখছিলেন মেইলের, সেই মেইলটা 24 সেপ্টেম্বর রাত 10টা 16-তে একটা মেইল যায়নি একজনের কাছে, এবং এই জিনিসটা ফেইল হিসেবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেটা স্টেটাস হলো ফেইল, অর্থাৎ এই অটোমেশনটা কমপ্লিট হয়নি। তো যখন আমি পরের দিন দেখি যে আসলে একটা জিনিসটা তো ফেল হয়ে গেছে, তাহলে আসলে কি হয়, তো আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনি ডিটেলটা দেখতে পাবেন। আমি যখন ডিটেলটা দেখি জিনিসটা এমন ছিল, এখানে আসলে ডেটাগুলো আমি মুছে দিয়েছি কারণ প্রাইভেসি ইস্যুজ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন gmail.com এর জায়গায় gmail.com লিখেছে, অর্থাৎ এল জিনিসটা আসলে পড়ে নাই। তো যেহেতু এলটা পড়ে নাই, সেহেতু মাইক্রোসফট অটোমেট থেকে এই মেলটা পাঠানো সম্ভব হয়নি, যে কারণে সে ফ্লোটাকে ফেল হিসেবে কনসিডার করে, এবং যখনই এই ফ্লোটা ফেল করে তখনই সে হচ্ছে আমাকে পার্সোনালি একটা মেল দেয় এবং এখানে আসলে স্টোর হয়ে যায়। তো এভাবে করে আপনাকে আসলে মাঝে মধ্যে চেক করতে হবে যে আপনার ফ্লোটা সাকসেসফুলি রান হচ্ছে কি হচ্ছে না। তো এবার আমরা আসলে একটা ফ্লো তৈরি করে দেখব, যেটা আমরা আমাদের ক্যাম্পাসে বা আমাদের একাডেমিক লাইফে ইউজ করতে পারি। ওকে, যদি আমার স্ক্রিন দেখা না যায় তাহলে প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার অটোমেটের হোম পেজটাতে কি আমরা সবাই দেখতে পাচ্ছি? কেউ একজন একটু রেসপন্ড করলে আমার জন্য সুবিধা হতো। জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যালো, ওকে। এবার আমরা তাহলে একটা ফ্লো তৈরি করবো। আমরা কোন ধরনের ফ্লো তৈরি করবো আমি একটু বলি, যে আমরা ক্যাম্পাসে যে কাজগুলো করি, মানে আমাদের বিভিন্ন ল্যাব শিট অথবা বিভিন্ন ফোল্ডার হচ্ছে স্যাররা হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড করে। তো গুগল ক্লাসরুমে স্যার যখনই কিছু একটা আপলোড করে, এখানে আসলে পিডিএফ ফাইল থাকে। পিডিএফ ফাইল থাকে বলতে আপনার ল্যাব শিটে থাকতে পারে, সেটা স্যাররা যখন কোনো একটা তাদের স্লাইড থেকে স্লাইড পাঠায় আমাদেরকে, সেখানে থাকতে পারে, অথবা বিভিন্ন রকমের স্টাডি ম্যাটেরিয়ালস তারা পাঠান। এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ইউজ করতে হয় কি, মানে আমাদেরকে পরবর্তীতে এই জিনিসটা ডাউনলোড করতে হয় এবং পরবর্তীতে পড়তে হয়। তো এই ডাউনলোড করা, সেভ করা, এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখনই কোনো একটা অ্যাটাচমেন্ট স্যাররা পাঠাবেন তখনই সেটা কোনো একটা স্পেসিফিক ড্রাইভে কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে আমাদের যখন লাগবে অন দ্য গো আমরা আমাদের ফোন থেকে বা পিসি থেকে ফাইলটাতে অ্যাক্সেস করতে পারবো। এবং মাঝখানে যে একটা প্রসেস ছিল যে এই ফাইলটাকে আমাদের লোকাল কম্পিউটারে ডাউনলোড করা, এরপর ড্রাইভে আপলোড করা, এই দু স্টেপের কাজটাকে আমরা অ্যাভয়েড করে যেতে পারবো এবং অটোমেটিক্যালি ড্রাইভের একটা ফোল্ডারে চলে আসবে। ওকে, আমি এটা ক্রিয়েট করি। ক্রিয়েট, আচ্ছা ওকে, আমি টেমপ্লেটস থেকে যাই। আচ্ছা, টেমপ্লেটস থেকে যাব। টেমপ্লেটসে যেটা সার্চ দিব সেটা হচ্ছে জিমেইল, চলে আসবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, এই যে চলে আসলো প্রথমে, সেই জিমেল অ্যাটাচমেন্টস টু গুগল ড্রাইভ। আমরা এটাতে ক্লিক করি, এরপর আমরা এটাকে নিজেদের মতো করে মডিফাই করব। ওকে, নিচে একটু ডেটা লোড হতে হবে। এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাড্রেস এবং আমার গুগল ড্রাইভে যে মেলটাতে আমি সেভ করব ওই জিনিসটা কানেক্টেড আছে। তো যারা হচ্ছে প্রথমবার ইউজ করবেন তাদের এই জিনিসটা কানেক্টেড থাকবে না, এখানে একটা প্লাস চিহ্ন থাকবে। সেই প্লাস চিহ্নে ক্লিক করে আপনি আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে, যে কারণে এই কাজটা হতে পারে। তো ওই কাজটা আপনাকে করতে হবে। এর পরবর্তীতে নিচে ক্রিয়েট ফ্লো লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এবার ফ্লোটা ক্রিয়েট হবে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমার হচ্ছে আগে একটা ফ্লো ক্রিয়েট করা ছিল, তো তাই আমার এই ধরনের এসেছে, এই কারণে আমি জিনিসটাকে এডিট করি। এই যে উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেভ জিমেল অ্যাড্রেস মিনস টু গুগল ড্রাইভ টু। টু কারণ হচ্ছে আমি আগে একটা অটোমেশন ইউজ করতাম, তো এই জন্য এটার নাম হচ্ছে টু। ওকে, তাহলে এখন দুটো স্টেপ। প্রথমত when an email arrives, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাপ্লাই টু ইচ অ্যাটাচমেন্ট। তো সেকেন্ড যে স্টেপটা, তার আগে যাওয়ার আগে প্রথম স্টেপে আমাদের কিছু জিনিসপত্র ঠিক করতে হবে। যে লেভেল হলো ইনবক্স, এরপরে শো অ্যাডভান্সড অপশন, যেখানে আসলে ক্লিক করতে হবে। এবার দেখুন, এখন আপনার কাছে যত মেইল আসবে সবগুলোরই অ্যাটাচমেন্ট আসলে সেভ হয়ে যাবে, কিন্তু আমরা আসলে এটা চাচ্ছি না।
আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে ক্লাসরুম থেকে যে গুগল ক্লাসরুম থেকে যে অ্যাপগুলো যে অ্যাটাচমেন্ট আসবে তারা যেন সেভ হয়। এখন নিশ্চয়ই খেয়াল করে দেখবেন সাবজেক্টের পাশে যে ফিল্ডটা রয়েছে স্ট্রিং টু লুক ফর ইন দ্য সাবজেক্ট, এখানে আমরা যে কাজটা করব সাবজেক্টে যে কিওয়ার্ড থাকে তার মধ্যে কোনো একটা কিওয়ার্ড আমরা ইউজ করব। আপনারা খেয়াল করে দেখবেন গুগল ক্লাসরুম থেকে যে মেইলগুলো আসে তার প্রথমে হচ্ছে স্যারদের বা ম্যাডামদের নাম থেকে ব্রেকেটে ক্লাসরুম শব্দটা লেখা থাকে। তাহলে আমরা ব্রেকেটে আপনাকে বানানটা ঠিকভাবে দিতে হবে। অর্থাৎ কোনো একটা মেইলের সাবজেক্টে যদি ক্লাসরুম থাকে তাহলে এই কন্ডিশনসটা অ্যাপ্লাই হবে। এর পরবর্তীতে নিচে যে জিনিসপত্রগুলো রয়েছে ওইগুলো আসলে খুব বেশি লাগবে না। আপনি যদি কোনো একদম স্পেসিফিক টিচারেরটা সেভ করতে চান তাহলে ওই যে উপরে দেখতে পাচ্ছেন sender@domain.com, ওইখানে হচ্ছে আপনাকে মেল অ্যাড্রেসটা দিতে হবে। এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো করে মডিফাই করবেন। এবার পরবর্তী যে স্টেপ অ্যাপ্লাই টু ইচ অ্যাটাচমেন্ট, আমরা এখানে কি করব, এই যে সিলেক্ট অ্যান আউটপুট ফ্রম প্রিভিয়াস স্টেপস, অর্থাৎ প্রিভিয়াস স্টেপে কি আসছিল অ্যাটাচমেন্ট আসছিল। এখন এখানে যেটা আসবে আমি ক্রিয়েট ফাইলও দিই, ফোল্ডার পাথ হবে অ্যাটাচমেন্ট, অর্থাৎ আপনি গুগল ড্রাইভে একটা ফোল্ডার পাবেন যেটির নাম হবে অ্যাটাচমেন্ট ফোল্ডার। আপনি যে ফাইলটা সেভ করবেন সেটার নাম কি হবে, সেটির নাম হবে অ্যাটাচমেন্ট নেমস, অর্থাৎ অ্যাটাচমেন্টের যে নামটা থাকবে সেটা। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। আপনি যদি পাশে কার্সরটা রাখেন, এই যে নিশ্চয়ই আপনি কোনায় দেখতে পাচ্ছেন যে ডাইনামিক কন্টেন্ট বলতে একটা জিনিস রয়েছে, এখানে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, যে ফ্রম কোন একজন টিচারের কাছ থেকে আসলো কিনা, বা সেন্ডার্স নেম, আগেরটা হলে ইমেল অ্যাড্রেস আসবে, সেন্ডার্স নেম হলে টিচারের নাম আসবে। টু, যেটা অবশ্যই আপনার কাছে এটা আসলে খুব বেশি কাজ নেই, সাবজেক্ট নিয়ে আসলে খুব বেশি কাজ হবে না। আপনি চাইলে বডিটা অ্যাড করতে পারেন, বা বডির অনেক বিশাল হয়ে যাবে। অথবা চাইলে স্নিপেট দিতে পারবেন, স্নিপেট হলো কোনো একটা মেইলের সামারি বা ছোট একটা অংশ। মেসেজ আইডি ইউজ করতে পারেন, বাট ওই জিনিসটা ট্র্যাক করাটা একটু কঠিন হবে। আর সিসি নর্মালি আপনার কার্বন কপি হিসেবে আসে না, তাই ওটা আসলে খুব বেশি কাজ করবে না। তো আপনি আপনার ইচ্ছা মতো ডাইনামিক কন্টেন্ট অ্যাড করতে পারেন। আমি ধরেন সেন্ডার্স নেমটা দিলাম, তাহলে যে জিনিসটা এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্টস নেম, সেন্ডার্স নেম, অর্থাৎ আপনার ফাইলের নামটা হবে অ্যাটাচমেন্টের নামটা এবং সেন্ডারদের নামটা। এরপর হলো ফাইলের কন্টেন্ট। ফাইলের কন্টেন্ট হবে বেসিক্যালি অ্যাটাচমেন্টটাই। এই অ্যাটাচমেন্টটা বাইটস আকারে সেভ হয়ে যাবে। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান সেটা করতে পারবেন। ও আচ্ছা দুঃখিত, আমরা যেহেতু শুধুমাত্র অ্যাটাচমেন্ট সেভ করতে যাই, শুধুমাত্র অ্যাটাচমেন্ট আমরা অ্যাড করতে পারি। এটি হলো শুধু এই যে অ্যাটাচমেন্ট কন্টেন্ট লেখা রয়েছে, এটি হলো আসলে এই জিনিসটাই। এরপরে আপনি যদি আরো কোনো অ্যাকশন দিতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আপনার এডুকেশনাল যে মেইল অ্যাড্রেসটা, অর্থাৎ আমরা যেমন আমরা চুয়েটে U18 এরপরে বা 19 এরপরে যেগুলো যেগুলো ইউজ করি, আপনি ওটা না করে আপনার পার্সোনাল যে মেইল অ্যাড্রেস ওটাকে ধরুন শিফট করতে যাচ্ছেন, তাহলে অ্যাড অ্যান অ্যাকশন দেওয়ার পরে আপনাকে জিমেইল কানেক্ট করতে হবে। জিমেইল কানেক্ট করে আপনার পার্সোনাল মেইল অ্যাড্রেসটা দিলে এই মেইলটা আবার আপনার কাছে পার্সোনালি পৌঁছায় যাবে। তো এই কাজগুলো সবগুলো করা সম্ভব। অবশ্য সরি, অ্যাড এন অ্যাকশন থেকে না, নিউ স্টেপ থেকে আসতে হবে। অ্যাড এন অ্যাকশন হচ্ছে আপনি কন্ডিশনস অ্যাপ্লাই করবেন। এর পরবর্তীতে এই যে সেভে ক্লিক করলেই হবে। আপনার ফ্লোতে যদি কোনো একটা ভুল থাকে তাহলে এই যে ফ্লো চেকার রয়েছে, ফ্লো চেকারে এরর দেখাবে এবং ওই ক্ষেত্রে আপনি এটা সেভ করতে পারবেন না। যেভাবে করে আমরা প্রোগ্রামিং এর কোনো একটা কোডে যদি এরর থাকে সেটা সেভ করতে পারবেন না, ঠিক একইভাবেই এটাও তখন সেভ হবে না। আপনাকে ফ্লোতে গিয়ে চেক করতে হবে যে আসলে কি কি সমস্যা। এরপরে আপনি এটা সেভ দিলেই কাজ হয়ে যাবে। এভাবে করে আসলে আমরা আমাদের টাস্কগুলোকে অটোমেট করতে পারবো, এবং এই অটোমেটটা করার কারণে আপনি আসলে বিশাল পরিমাণে টাইমের সেভিংস আপনি দেখবেন যে কি পরিমাণে সময় বেঁচে যায়। তো তো এভাবে করে হচ্ছে আমরা কাজগুলো করবো, যাতে করে পাওয়ার অটোমেট আমরা ইউজ করে নিজেদেরকে এম্পাওয়ার করতে পারি, আমাদের কমিউনিটি লেভেলে কাজ করতে সুবিধা হয়। এবার আমরা পরবর্তী কাজটাতে যাবো, অর্থাৎ আমরা এবার পাওয়ার অ্যাপসটা দেখবো। we are already running out of time, কারণ অলরেডি 8:37, আমি একটাতে অনেক বেশি টাইম ইউজ করে ফেলেছি। এটি হলো বেসিক্যালি ওয়েবসাইট makepowerapps.com/home। আপনি পাওয়ার অ্যাপস লিখে গুগলে সার্চ দিলেই হবে, ফার্স্ট পেজে চলে আসবে। পাওয়ার অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন, অর্থাৎ হোম পেজে যখন আপনি ক্লিক করবেন, তখন যে লেআউটটা আসবে তার আগে, অর্থাৎ আপনি একটা পাওয়ার অ্যাপস বানানোর আগে আপনাকে আপনার ডেটা সোর্স ঠিক করতে হবে। ডেটা সোর্স কি কি হতে পারে, যেমন আমরা যারা ডেটাবেজ নিয়ে কাজ করেছি বা দেখেছি, এসকিউএল বলতে একটা জিনিস হবে, সিকিউর সার্ভার, সেখানে আপনি আপনার ডেটা স্টোর করতে পারেন। আপনি মাইক্রোসফট এক্সেলে আপনার
ডেটা স্টোর করতে পারেন, আপনি ডেটা স্টোর করতে পারেন শেয়ার পয়েন্টে, এবং বিভিন্ন রকমের সোর্স রয়েছে যেখানে আপনি ডেটা স্টোর করতে পারেন, যে সোর্সগুলো পাওয়ার অ্যাপ সাপোর্ট করে। তো আজকে হচ্ছে আমরা একটা এক্সপেন্স ট্র্যাকার বানাবো। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় দেখেছেন যে বিভিন্ন রকমের পার্সোনাল ডেভেলপমেন্ট টুলে বলা হয় যে আমাদেরকে আমাদের এক্সপেন্স ট্র্যাক করা উচিত, যে আমরা আসলে কখন কতটুকু খরচ করছি, কতটুকু ডোনেট করছি, কতটুকু সেভ করছি, এটা আসলে দেখা উচিত। কিছুদিন আগেই আমাদের সবার টেন স্কুলের আয়মান সাদিকের একটা ভিডিও এসেছিল যে উনি ওনার নিজে যে পার্সোনাল এক্সেল শিটটা উনি ইউজ করেন সেটি সবাইকে আসলে শেয়ার করেন। তো আমি ওটা যখন ইউজ করতে চাচ্ছিলাম, আসলে অনেক বেশি কমপ্লিকেটেড লাগছিল আমার কাছে। তো আমি পরবর্তীতে নিজে একটা এক্সেল শিট বানাই নিজের জন্য। সমস্যা যেটা হয়, আপনি আসলে যখন এক্সপেন্স করেন, আপনি যখন বাসার বাইরে থাকেন, অর্থাৎ আপনাকে ডেটা স্টোর করতে হবে ফোনে। এখন আপনি যখন ফোনে ডেটা স্টোর করছেন, গুগল শিট বলেন কিংবা মাইক্রোসফট এক্সেল বলেন, এই বিশাল পেজগুলো আসলে ইন্টারনেটে আপনার এই ছোট্ট ফোনের মধ্যে কাজ করে সেল সিলেক্ট করা, লেখা খুবই কষ্টদায়ক একটা কাজ। সেই জিনিসটাকে আজকে আমরা ওভাররাইড করে যাব, এটি আজকে আমরা দেখার জিনিস। তো প্রথমে হচ্ছে আগে আমাদেরকে একটা এক্সেল শিট বানাইতে হবে, যেমন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন। সবার আগে ডেট, এরপর হচ্ছে ইস্যু। ইস্যু বলতে আপনি কোন জায়গায় কত টাকা খরচ করছেন, কোন খাতে কাদেরকে দিচ্ছেন, এই সেই হাবিজাবি। এরপরে হচ্ছে আপনার এক্সপেন্সটা কতটুকু হলো, এবং থার্ডে হলো যে আপনার নোটস, অর্থাৎ আপনি আপনার এক্সপেন্সের ব্যাপারে যে কিছু লিখে রাখতে। তবে এক্ষেত্রে একটা খেয়াল রাখার জিনিস, সেটা হলো যে যখন আপনি একটা এক্সেল শিট বানান তখন অবশ্যই টেবিল বানাইতে হবে। অর্থাৎ আপনি যদি নর্মাল শিট বানান তাহলে হবে না, এটাকে টেবিলে ফরম্যাট দিতে হবে। এটা খুব ইজি, আপনি কোনায় গেলে যে কন্ডিশন টেবিল লিখলেই চলে আসবে। আমাদের হচ্ছে টেবিল বানানো শেষ, এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এর আগে হচ্ছে আমাদেরকে আমাদের এক্সেল শিটটা কিন্তু অনলাইন অর্থাৎ ওয়ান ড্রাইভে আপলোড করে দিতে হবে, যাতে করে পাওয়ার অ্যাপস ইজিলি অ্যাক্সেস করতে পারে। পাওয়ার অ্যাপস এর যে ওয়েবসাইট সেটা আপনি যাবেন, আপনি এই ধরনের একটা পেজ পাবেন, বিল্ড বিজনেস অ্যাপস ফাস্ট। এখানে আপনি খুব সহজেই অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। এখন আপনি দেখছেন যে কয়েকটা ডেটা সোর্স, শেয়ার পয়েন্ট, এক্সেল অনলাইন, এসকিউএল অর্থাৎ সিকিউর সার্ভার, কমন ডেটা সার্ভিস, এরকম অসংখ্য ডেটা সোর্স রয়েছে। আপনি পাশে যে অ্যারো চিহ্ন অর্থাৎ আদার ডেটা সোর্স যদি ক্লিক করেন, আপনি এমন অসংখ্য ডেটা সোর্স পাবেন যেখানে আপনি ক্লিক করার মাধ্যমে এই ফাংশনগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এবার আসছি পরবর্তী কাজে। আমরা এখান থেকে এক্সেল অনলাইনকে সিলেক্ট করবো, কারণ আমরা এক্সেল অনলাইন ডাটাটা রেখেছি। এক্সেল অনলাইন সিলেক্ট করার পরে এই ধরনের একটা পেজ আসবে, যেখানে আমি আমার অ্যাকাউন্টটাতে মার্চ করবো। তো আমাদের অ্যাকাউন্টটা হলো যে এক্সপেন্স ট্র্যাকার, যে সরি অ্যাকাউন্ট না, মানে ফাইলের নাম। আমরা এখান থেকে এক্সপেন্স ট্র্যাকারে সিলেক্ট করবো। এক্সপেন্স ট্র্যাকারে সিলেক্ট করার পরে টেবিল চুজ করতে পারবে। আমি যেহেতু টেবিলটার নাম সেট করিনি, তখন টেবিল 1 এ লেখা ছিল, আপনারা টেবিলের নাম দিয়ে দিবেন, তাতে করে কাজ করতে সুবিধা হবে। টেবিল 1 সিলেক্ট করবেন এবং নিচে যে কানেক্ট রয়েছে সেই কানেক্টে ক্লিক করবেন। এর পরবর্তী স্টেপে হ্যাঁ, এর পরবর্তী স্টেপে হচ্ছে এই ধরনের একটা পেজ চলে আসবে। এই পেজ থেকে আপনাকে কাজ করতে হবে, এবং আজকে সব থেকে সিগনিফিকেন্ট জায়গা হলো এটা। এখানে আপনি আপনার অ্যাপের লেআউট তৈরি করবেন। তো বাই ডিফল্ট আপনাকে 3টে স্ক্রিন দেওয়া হবে, ব্রাউজ স্ক্রিন, ডিটেইল স্ক্রিন এবং এডিট স্ক্রিন। ব্রাউজ স্ক্রিন হলো আপনি যখন হোম পেজে ক্লিক করবেন তখন যেটা আসবে সেটা। ডিটেইল স্ক্রিন হলো এই যে ধরুন সবার উপরে যে লেখা রয়েছে 1000, তারপরে ফ্যামিলি, আপনি ওখানে ক্লিক করার পরে আপনার এক্সপেন্সের ডিটেইলস চলে আসবে, অর্থাৎ আপনি কয় তারিখে এটা করেছেন, এখানে কোনো নোটস রয়েছে কিনা, কত টাকা আপনি খরচ করেছেন এবং কোন খাতে খরচ করেছেন। আপনি যদি আরো স্পেসিফিক ডিটেইলস এক্সেল শিটে সেভ করে রাখেন, সব ডেটা আপনি দেখতে পারবেন ডিটেইল স্ক্রিনে চলে আসবে এটা। এবং এডিট স্ক্রিনটা কি? এডিট স্ক্রিন হলো আপনি আপনার একটা ডেটাকে যখন আপনি এডিট করতে চাইবেন, এই যে ধরুন 1000 ফ্যামিলিতে যে ডেটাটা সেভ করা হয়েছে, আপনি ধরুন মনে করলেন পরবর্তী আপনার মনে হলো যে আপনি আসলে এখানে 1020 টাকা খরচ করেছেন, তাহলে আপনাকে ওই ডেটাটা এডিট করতে হবে। ওই সময়ে আপনি অ্যাপের যে পেজটাতে যাবেন সেটি হলো আসলে এডিট স্ক্রিন, অথবা উপরে ডান কোণে একটা প্লাস চিহ্ন রয়েছে যেখানে আপনি নতুন ডেটা ইনপুট দিবেন, ওইটাও আসলে এডিট স্ক্রিন, যেখানে আপনি নতুন ডেটা ইনপুট দিচ্ছেন। তো এই ব্রাউজ স্ক্রিন, ডিটেইল স্ক্রিন বা এডিট স্ক্রিনের ড্রপ ডাউন মেনুতে যদি আপনি ক্লিক করেন, বিভিন্ন রকমের মডিফিকেশনের অপশনস গুলো পাবেন। এই মডিফিকেশনের অপশনস গুলো থেকে আপনাকে কাজ করতে হবে। এই কাজগুলো
আমি আজকে দেখাবো। তো আমি হচ্ছে যখন একটা অ্যাপ তৈরি করছিলাম তখন কাজ করার পরবর্তীতে তার রূপটা কেমন হয় সেটা আসলে দেখাবো। হ্যাঁ, আমি যখন অ্যাপটা অলমোস্ট তৈরি করে ফেলি তখন জিনিসটা এমন দেখাচ্ছিল যে উপরে এক্সপেন্স ট্র্যাকার লেখা ছিল, এরপরে লেআউটটা এমন ছিল, পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাউজ স্ক্রিনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কি কি চলে আসে, এরপরে বিভিন্ন প্রপার্টিজ রয়েছে। তো আমরা আগে অ্যাপটা একটু দেখি। ও আচ্ছা, এটা আগে একটু বলে নিই যে এইভাবে যখন আপনি আপনার কাজটা শেষ করবেন বা মডিফিকেশন গুলো করবেন, এই মডিফিকেশনটা আমি একটু পর দেখাবো। মডিফিকেশনটা করার পরে ওই যে ফাইল লেখা রয়েছে, ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনি সেভ করবেন, সেভ করার পর পাবলিশের অপশন আসবে, পাবলিশ করতে হবে। আপনি যদি চান যে আপনি বাদে আরো কেউ এটাকে ইউজ করুক তাহলে আপনাকে শেয়ার করতে হবে। যেমন আমি এই জিনিসটা তৈরি করি হচ্ছে মাইক্রোসফট স্টুডেন্ট অ্যাম্বাসেডারদের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটিতে। এখন আমার পার্সোনাল ইউসেজের জন্য লাগবে, এই কারণে হচ্ছে আমি আমার পার্সোনাল মেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিই শেয়ার হিসেবে, যাতে করে আমি পার্সোনাল মেল অ্যাড্রেস থেকেও এটাকে অ্যাক্সেস করতে পারি। এভাবেই করে হচ্ছে আপনি একটা জিনিসকে অ্যাক্টিভেট করবেন। তো আচ্ছা, একটু এখানে বোধ হয়, ও হ্যাঁ, এটা নিয়ে আসলে পরবর্তীতে আমি কাজ করছিলাম। এবার হচ্ছে দ্বিতীয় জিনিসটা, আপনি ধরেন শেয়ার টেয়ার অনেক কিছুই করে ফেলছেন অলরেডি। তো আপনি যদি পরবর্তীতে আবার এডিট করতে চান ইজিলি এখানে এসে এডিট করতে পারবেন। তো এখানে একটা অপশন রয়েছে ইনসার্ট অপশন। ইনসার্ট অপশনে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ডেটা বা বিভিন্ন সার্ভিস অ্যাড করতে পারবেন। যেমন এআই বিল্ডার রয়েছে, যেটি হলো আসলে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ডার। আপনার এই যে সার্ভিসটা রয়েছে বা অ্যাপটা রয়েছে, এআই বিল্ডার ইউজ করে আপনি হচ্ছে বিভিন্ন আপনার যে অ্যাপটা রয়েছে সেখানে এআই কে ইনভলভ করতে পারেন, বা মিক্স রিয়েলিটি দেখছেন, মিক্স রিয়েলিটিকে আপনি ইনভলভ করতে পারবেন। এবং এই প্রোগ্রামগুলোকে যদি আপনি আপনার অ্যাপের সাথে অ্যাড করতে পারেন তাহলে এটা খুব সিগনিফিক্যান্ট একটা বেনিফিট আপনাকে এনে দিবে। যেভাবে করে আপনার অ্যাপটা হচ্ছে অনেক বেশি ওয়েল ডিজাইনড হবে আর কি। তো এখানে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই জন্য ইনসার্ট অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আপনি যখন এটা পাবলিশ করবেন তখন চাইলে সেটিংস থেকে গিয়ে এটা প্রিভিউটা চেঞ্জ করে নিতে পারেন। অর্থাৎ বেসিক যে ডিজাইনটা থাকে, এখানে যে ডিজাইনটা আপনি এখন দেখছেন এটি হলো বাই ডিফল্ট যে লোগোটা দেওয়া থাকে সেটা, এটা আমি চেঞ্জ করে হচ্ছে এবার এরকম করি, এটা করি। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করবেন এবং পাশে আইকন দেওয়া রয়েছে, আইকন থেকে সিলেক্ট করে নেবেন। তো এই অ্যাপসগুলো কেমনে করে আপনি ফোনে কাজ করে এটা আমি দেখাই। ফোনে আপনাকে পাওয়ার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। এর পরবর্তীতে এটা হলো আমার ফোনের একটা স্ক্রিন শেয়ার একটা ভিডিও। আশা করি আমি এখন অন করবো, আপনারা সবাই দেখবেন। কারো যদি সমস্যা হয় তাহলে জানাবেন, আমি এটা আবার প্লে করবো। ফোনে আমরা কিভাবে করে অ্যাক্সেস করি ওটা দেখবো পাওয়ার অ্যাপস থেকে। স্টার্ট। ও আচ্ছা, হ্যাঁ, এটা মাঝখানে পেয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন কোন সময়ে কোথায় কোথায় ক্লিক করেছি। আপনি চাইলে ডেটাকে সর্ট করে নিতে পারেন, অর্থাৎ দ্বিতীয় যে আইকনটা উপর নিচে ওটা হলো সর্ট করার জন্য। এভাবে করে আপনি হচ্ছে এটাকে হোমে অ্যাড করতে পারবেন, নিশ্চয়ই দেখা যাচ্ছে। ওকে, আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন যে কিভাবে করে পাওয়ার অ্যাপসটা আমরা আমাদের ফোনে ইউজ করতে পারবো। তো এটা করলে যে সুবিধাটা হবে, আপনি আপনার ফোন থেকে ডিরেক্টলি অ্যাক্সেসটা করে নিতে পারবেন এবং আপনাকে হচ্ছে আবার এক্সেল শিটে গিয়ে ডেটা ইনপুট করতে হবে না। এবং আমি পার্সোনালি এক্সেল শিটে আমার যে যে পার্সোনাল ডেটাগুলো স্টোর করি, অর্থাৎ যেমন বিভিন্ন জায়গার মার্কস বা আমার বিভিন্ন কাজ, অথবা এক্সপেন্স বলতে পারি, অথবা আমি আরো বিভিন্ন কাজ, বিভিন্ন প্রাইভেসি রিজনসের কারণে আসলে বলতে পারছি না, যে এই কাজগুলো আসলে আমরা সবাই এক্সেল শিটে যখন স্টোর করি এইভাবে করে স্টোর করতে সুবিধা হয়। কারণ তাহলে হচ্ছে আপনাকে বারবার এক্সেল শিটে অ্যাক্সেস করতে হচ্ছে না এবং জিনিসটা অনেক বেশি ইজিলি হয়ে গেল। ওকে, এবার ও আচ্ছা, বাই দ্য ওয়ে, পাওয়ার বিএতে যাওয়ার আগে পাওয়ার অ্যাপস এর ডিজাইনটা একটু করে দেখাই যাব, কারণ আমরা অলরেডি টাইম থেকে আসলে যথেষ্ট ল্যাগ করছি।
ওকে, আই হোপ পাওয়ার অ্যাপসটা দেখা যাচ্ছে। যদি কারো দেখা না যায় আপনি প্লিজ জানাবেন। আমি আমার যে অ্যাপটা আগে থেকে তৈরি করা হচ্ছে সেটি দিয়ে যাই, যেহেতু আমি আপনাদের অলরেডি দেখিয়েছি যে কিভাবে কিভাবে করবেন। তো পাওয়ার অ্যাপস থেকে গেলাম, আমি একটু দেখি, এই যে এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ ক্লিক করলাম। একটু সময় নিবে কারণ পুরো লেআউটটা আবার রিমেক করতে হবে, তো এই কারণেই। ওকে, আই হোপ ইটস অলমোস্ট ডান, অলমোস্ট দেয়ার। ওকে, ডান। এটা হলো বেসিক্যালি যে অ্যাপটা, সেটা এখানে তিনটে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, ব্রাউজ স্ক্রিন, ডিটেল স্ক্রিন, এডিট স্ক্রিন। আপনি এখানে গিয়ে বিভিন্ন চেঞ্জেসগুলো কিভাবে করে করবেন ওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখা যায়। ব্রাউজ স্ক্রিনে যখন আমরা পিক করব, প্রথমে দেখছেন লেভেল 1। লেভেল 1-এ যদি আমি সিলেক্ট করি, খেয়াল করে দেখবেন এইখানে যে আমার একটা নাম লেখা রয়েছে, এই নামটাকে সে পিক করে। আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন ডিরেক্টলি, অথবা এই যে প্রপার্টিজ রয়েছে, প্রপার্টিজে বিভিন্ন টুল রয়েছে, আপনি প্রত্যেকটা টুল ইউজ করতে পারবেন। এগুলো খুবই সোজা, যেভাবে করে আমরা গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি ঠিক তেমনটাই। এর পরবর্তী হচ্ছে ইমেজ 1। ইমেজ হচ্ছে আমার এই পাশে যে লোগোটা, সেটা আপনি চাইলে এই ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমার পরবর্তী টুলগুলো, যেমন রেক্ট্যাঙ্গেল 11। রেক্ট্যাঙ্গেল 11 হলো এই যে সার্চ আইটেমের উপরে যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সেটিকে যে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সার্চ আইকন, সার্চ আইকন আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করবেন। টেক্সট সার্চ বক্স নিশ্চয়ই দেখছেন, এই যে এই বক্সটা, এর বাইরে আইকন, নিউ আইটেম 1 2, এরপরে লেবেল অ্যাপ নেম। আপনি চাইলে আবার এই নামগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন লেবেল অ্যাপ নেম যেটি রয়েছে সেটি যদি আমি চেঞ্জ করি, আমি এটা চেঞ্জ করে দিলাম হচ্ছে অ্যাপ নেম। আমরা আমাদের ইচ্ছা মতো নামটাও পিক করে দিতে পারবো যে আমরা কাকে কি নামে ডাকবো, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। যেমন এই যে দেখুন অ্যাপ নেম হয়ে গেছে, যাতে আপনার ট্র্যাক করতে সুবিধা হয়। কারণ আপনি এখানে যেমন সার্চ আইকন 1 দেখে হয়তো বুঝতে পারছেন, কিন্তু এই যে যেমন এখানে যখন অনেকগুলো টুল থাকবে তখন কিন্তু বুঝতে সমস্যা হতে পারে অনেকেরই। যদি ধরেন কয়েকটি ইমেজ, কোনটা ইমেজ 1 কোনটা ইমেজ 2, ওইটা সবসময় ইজিলি বোঝা যায় না। ওকে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী জায়গায় যাই, যে ব্রাউজ গ্যালারি 1। এখানে হচ্ছে ওই আগের জিনিসপত্রগুলো, যেমন সেপারেটর 1। সেপারেটর 1 হলো এই লাইনের যে সেপারেটরটি রয়েছে সেটি, নেক্সট অ্যারো অর্থাৎ এটি। এভাবে করে আপনি প্রত্যেকটাকে আসলে কাস্টমাইজ করতে পারবেন। এই গেল আপনার ব্রাউজ স্ক্রিনের অপশনস গুলো। এরপরে চলে আসে ডিটেল স্ক্রিন, ডিটেল ফর্ম। ডিটেল ফর্মে যদি আমরা ক্লিক করি, এই যে দেখছেন ডিটেলের ফর্মটা চলে এসেছে। আপনি এখানে প্রত্যেকটা আপনার ইচ্ছা মতো করে ডিটেল সেট করতে পারবেন, আপনি যদি আরো বেশি ডিটেল অ্যাড করেন। এবং এভাবে করে আপনি সবাইকে এখানে ট্র্যাক করতে পারবেন ডিটেল স্ক্রিন থেকে। এর পরবর্তীতে হচ্ছে এডিট স্ক্রিন। আচ্ছা, এবার আচ্ছা, আমি কোথায় ছিলাম, এডিট স্ক্রিনে। হ্যাঁ, এডিট ফর্ম 1, অর্থাৎ আপনি যখন একটা ডেটা ইনপুট করবেন, আপনি যে ডেট নেবেন, টাইম নেবেন, এক্সপেন্স, ইস্যু, নোটস, এই যে এই জিনিসপত্রগুলোর ডেটাগুলো ইম্পোর্ট করবেন বা ইনপুট নেবেন, এই প্রত্যেকটি ইনপুটে আপনি এখান থেকে আসলে ট্র্যাক করতে পারবেন, যাতে করে খুব ইজি হয়। কিন্তু আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার একটু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই অনেক টাইমে মিস করে যায়, সেটা হচ্ছে যেমন আমরা যদি ব্রাউজ স্ক্রিনে যাই, এই যে ধরুন উপরে তারিখ, ফ্যামিলি, এরপরে 1000, আপনার ধরেন এই লেআউটটা পছন্দ না, আপনি লেআউটটা চেঞ্জ করবেন, সেটা কিভাবে চেঞ্জ করবেন সেখানে আসি। এই যে ধরেন অ্যাডভান্সডে, আচ্ছা, লেভেল 1, বডি, এই যে ধরেন বডিটা হচ্ছে এই জায়গায়, এখানে হচ্ছে ফ্যামিলি, এখানে সরি এখানে হচ্ছে টাইটেলটা, এখানে হচ্ছে তারিখটা। আমরা এই জিনিসটা চেঞ্জ করব কিভাবে, পুরো বক্স আপনি আগে সিলেক্ট করেন। এবার খেয়াল করে দেখেন লেআউটের লেখা রয়েছে টাইটেল, সাবটাইটেল, বডি। আপনি ধরেন তিনটা ডেটা দেখাবেন, আপনি শুধু দুটো ডেটা দেখাবেন, সেটা হচ্ছে তারিখ এবং কত টাকা। আমরা যদি দেখাইতে চাই, আমরা এখান থেকে শুধুমাত্র টাইটেল এবং সাবটাইটেলে ক্লিক করব।
তাহলে এখন দেখি আমরা কি হয়। দেখেন এখন এটা ক্লিক করার পরে শুধুমাত্র ফ্যামিলি দেখাচ্ছে। এবার এটা কারণটা বের করি। কারণটা হচ্ছে ফিল্মসে যাই, এডিট দিই, সাবটাইটেল হলো নোট। এখন নোটে তো আমি কিছু লিখিয়ে নেই, তাই সাবটাইটেল দেখাচ্ছেই না। টাইটেল হলো ইস্যু, তাই ইস্যু দেখাচ্ছে। ওকে, আমি তাহলে হচ্ছে তারিখটা দেখাবো, টাকাটা দেখাবো। টাইটেলে তাহলে সিলেক্ট করবো ডেট, ডেট সিলেক্ট করলাম। সাবটাইটেলে সিলেক্ট করবো হচ্ছে এক্সপেন্স, কত টাকা, এক্সপেন্স সিলেক্ট করে দিলাম। এবার দেখেন লেআউটটা চেঞ্জ হয়ে গেল, উপরে তারিখ নিচে ডেট। এইভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে করা লাগবে ওইভাবে করে সেট করে নেবেন। এবং এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, পরবর্তীতে যখন আপনি প্রফেশনাল অ্যাপ তৈরি করবেন, এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে, যাতে করে আপনি, যেহেতু আপনার প্রায়র একটা আইডিয়া থাকবে যে কিভাবে করে অ্যাপগুলো কাজ করে। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়ে, যেহেতু সময় আমাদের কাছে একদমই কম, আমরা খুব দ্রুত পাওয়ার বিআইতে চলে যাবো। এবার পাওয়ার বিআইতে চলে আসি। এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার বিআই। আপনি পাওয়ার বিআই লিখে গুগলে সার্চ দিলে হোম পেজটা চলে আসবে। হোম পেজটা হচ্ছে হোম পেজে যাওয়ার আগে একটু বলে রাখি, এখানেও আপনাকে যেহেতু ডেটা ইনপুট দিতে হবে, আপনার পাওয়ার বিআই পুরোটা হচ্ছে ডেটা নির্ভর, যেখানে আপনি যেটা ভিজুয়ালাইজ করবেন। তো ধরুন কোন একটা স্টার্ট আপ, সেই স্টার্ট আপটা কাজ করে ফুড নিয়ে, এবং তারা বিভিন্ন দেশে খাবার সেল করে। তারা টমেটো সেল করে, লেটুস, আরো বিভিন্ন ধরনের শাকসবজি সে হয়তো সেল করে। দেওয়ার আগে আপনাকে হচ্ছে একটা ডেটা শিট তৈরি করতে হবে। এই যেমন এটা হলো একটা মডেল ডেটা শিট, যেখানে আমরা কোন কোন দেশে বিজনেস করি, কি কি প্রোডাক্ট, এবং তার ইউনিট সেল কিরকম, রেভিনিউ, কস্ট পার আইটেম, এবং ফাইনাল রেভিনিউ বা কস্ট, প্রফিট, ডেট, কোন মান্থে আমরা বিজনেস করছি, কোন ইয়ারে করছি, প্রত্যেকটা ডেটা আমরা সেট করি। এই ডেটাগুলো ধরেন আমরা আমাদের কোম্পানিতে দেখাবো। আবার কিছু ডেটা থাকে যেগুলো কোম্পানিতে সবাইকে দেখানো যায়, যেমন এই ডেটাগুলো, যে আপনার কোন কোন শেয়ার হোল্ডারের কোন দেশে কতটুকু পার্সেন্টেজ রয়েছে। মালয়েশিয়াতে আমার কোম্পানির শেয়ার 50% আমার কাছে, বাকি 50% এবিসি কোম্পানির কাছে। কোন একটা দেশে আমার টার্গেটেড কাস্টমার ছিল এত, কিন্তু আমার অ্যাকচুয়াল রিচ এত। তো এই জিনিসগুলো আমি চাইলে হয়তো সবাইকে দেখাতে পারবো না, কিন্তু আমার এইগুলো আবার ডেটা যখন আমি ক্রস চেক করবো তখন দরকার হতে পারে। তো তখন আসলে কিভাবে করে আপনি হচ্ছে শিটগুলো তৈরি করবেন। প্রত্যেকটা টেবিল হতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা যেন টেবিল হয় আলাদা আলাদা ভাবে। আচ্ছা সরি, আমার আসলে ওয়াইফাই স্পিডটা ডাউন করছিল বারবার। আই হোপ আই হ্যাভ মিসড এনিথিং। একটু ওকে। তো এভাবে করে এই ডেটাগুলো স্টোর করবে। এরপর হচ্ছে এই ডেটাগুলো ইম্পোর্ট করতে হবে, সেটা আপনি এক্সেল থেকে করতে পারেন, পাওয়ার বিআই ডেটা সেট, ডেটা ফ্লো। এখানে প্রত্যেকটা যেসব সোর্স থেকে আপনি ডেটা নিতে পারেন, প্রত্যেকটা সোর্স দেওয়া রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন যেখান থেকে এই ডেটা নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এক্সেল শিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই শিটটা চলে আসবে, যেখানে আমি বিজনেস টেবিল দিয়ে নামটা সেভ করি। সেভ করার পরে আপনি চাইলে ট্রান্সফর্ম ডেটা দিতে পারবেন। ট্রান্সফর্ম ডেটা দিলে যেটা হবে, আপনি চাইলে এই ডেটাগুলোকে চেঞ্জ করতে পারবেন। সেটা কেমন চেঞ্জ? সেই চেঞ্জটা হলো এই ধরনের বিভিন্ন রকম চেঞ্জেস, যে চেঞ্জ টাইপ হতে পারে সেটি, বা অন্য রকমের চেঞ্জ বলতে গেলে যেমন ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্রান্সফর্মে গেলে আপনি আপনার মতো করে ডেটাগুলো চেঞ্জ করতে পারবেন, ক্লিন করে ট্রিম করে থেকে শুরু করে বিভিন্ন ধরনের। তো আমরা যারা বিভিন্ন সময় অনেকদিন ধরে এক্সেল ইউজ করছি, বা আপনারা যারা বিগিনার, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ডেটা ট্রান্সফর্ম গুলো কেমন হবে। তো এক্সেলে কয়েকদিন কাজ করে আসলে বুঝতে পারবেন যে কেমন কেমন ট্রান্সফর্ম করা যায়। যেগুলো এক্সেলে করা যায় ওগুলো আপনি চাইলে এখানে করতে পারবেন। এটা আলাদাভাবে এই প্ল্যাটফর্মে দেওয়ার কারণটা হলো যাতে করে আপনি এই প্রত্যেকটা ডেটা আলাদা আলাদাভাবে এক্সেস করতে পারেন। এটা কেমন, অর্থাৎ এক্সেল ধরেন একজন মানুষ ইনপুট দেয়, আর আপনি ভিজুয়ালাইজেশন আরেকজন, এবং আপনি চাচ্ছেন ডেটাটা নিজের মতো করে করতে, তাহলে আবার এক্সেল আপনার চেঞ্জ করতে না হয়, তার জন্য আসলে এই কাজগুলো করা। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা যারা বিভিন্ন সময়ে আপনার আমি আসলে নামটা ভুলে গেছি, হ্যাঁ, ইলাস্ট্রেটর যারা ইউজ করি, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে
ডান পাশের একটা স্লট রয়েছে যেখানে এই জিনিসগুলো স্টোর করা থাকে, যে কোন কোন চেঞ্জেস গুলো হচ্ছে, এবং আমরা ব্যাক এন্ড ফোর্থ শিফট করতে পারি। তো এই শিফট করার মাধ্যমে হচ্ছে আমরা ট্র্যাক করতে পারবো যে কোথায় কোথায় কেমন কেমন চেঞ্জ হচ্ছে। তো এই ট্র্যাকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন আপনার ডেটা সেটে 20 থেকে 30টা চেঞ্জ করেন, হঠাৎ কোনো একটা সে ডিলেট করতে হতে পারে, তো তখন আসলে আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনার এই কাজগুলোকে এখান থেকে আপনি খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন, যাতে করে আপনি ধরেন শুরুর দিকে কোনো একটা চেঞ্জ করেছেন যেটা এখন লাগবে না, তাহলে আপনি ওটাকে করে ডিলিট করে যাবেন, পাশে যে ক্রস চিহ্ন হচ্ছে সেখানে ক্লিক করে এভাবে করে আপনি ইজিলি এটা ট্র্যাক করতে পারবেন। পরবর্তীতে যখন আপনার এই ডেটা সেটটা নেওয়া হয়ে যাবে, আপনি যে ক্লোজ এন্ড অ্যাপ্লাই লেখা রয়েছে সেখানে ক্লিক করলে এই ডেটা সেটটি সেভ হয়ে যাবে। এভাবে করে আমরা সবগুলা ডেটা সেটে নিয়ে আসব। নিয়ে আসার পরে নিচে যে লেআউটটা দেখতে পাচ্ছেন সেই লেআউটের মতো করে সবকিছু চলে আসবে। পরবর্তীতে এটা হলো বেসিক্যালি রিলেশনশিপ মডেল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন পরবর্তীতে এই ভিজুয়ালাইজেশন গুলো ক্রিয়েট করবেন তখন আপনার এই রিলেশনশিপ গুলো খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হবে। আপনি কোন ডেটা দিয়ে কোথায় কানেক্ট করবেন সেটি অনেক বেশি ভাইটাল রোল প্লে করবে, কেননা আপনার ভিজুয়ালাইজেশন ডিপেন্ড করে আপনি কত ওয়েল কানেক্ট করতে পারেন ডেটাকে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটার মধ্যে কান্ট্রি ডেটা গুলো সেম রয়েছে, যেমন এই যে বিজনেস টেবিল আর কাস্টমার টেবিলে কান্ট্রি সেম রয়েছে। তো আমি হচ্ছে এখন কাস্টমারদের যে ডেটা সেটটি রয়েছে সেটি নিয়ে ক্রস চেক করবো বিজনেসের সাথে, যে আমার আসলে কেমন কাস্টমার থেকে কেমন প্রফিট এসেছে এটা আসলে দেখবো। এরপরে ধরেন কোন একটা রিলেশনশিপ আমাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে, তখন আমি যে উপরে ম্যানেজ রিলেশনশিপ লেখা রয়েছে সেটা ক্লিক করলে এই ধরনের একটা পেজ চলে আসবে, এবং আপনি এখান থেকে ওই যে নিউ যে লেখা রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন একটা রিলেশনশিপ সেট করতে পারবেন। খুব ইজিলি টিক বক্সে ক্লিক করলেই হবে। যেমন আমি এখানে কান্ট্রি রেভিনিউর মধ্যে একটা নতুন রিলেশনশিপ মডেল সেট করি, বিজনেস আর কান্ট্রি রিভিউর মধ্যে। এখানে আমি দেখার চেষ্টা করছি কোন দেশে রিভিউটা রিভিউর বেসিসে আপনার রেভিনিউ কেমন আসে। যে ধরেন কোন একটা দেশে 4.9 আমি 4.9 স্টার পাই, ওইখানে আসলে আমার প্রফিটটা কেমন হয়। কোন একটা দেশে আমি 2.9 পাই, ওইখানে আমার প্রফিটটা কেমন হয়, এটা আমরা দেখার চেষ্টা করব। তো আপনি যখন আপনার এই রিলেশনশিপ গুলো সেট করে দিয়ে যাবেন তখন এই যে এই একটা পেজ আসবে পাওয়ার বিআই ডেস্কটপ, এখান থেকে আপনি আপনার ডেটা সেট গুলো ট্র্যাক করতে পারবেন। তো এখানে বিভিন্ন টুল রয়েছে, যেমন আপনি টেক্সট বক্স অ্যাড করে প্রথমে হচ্ছে কোম্পানির নাম রাখবেন, এরপরে ডেটা ভিজুয়ালাইজেশন অ্যাড করবেন, যেমন আমি এখানে একটা স্ক্যাটার চার্ট অ্যাড করলাম। এখানে রেভিনিউ গুলো রয়েছে, এই যে যে চার্টটার কথা বলছিলাম লাইন চার্ট হিসেবে যখন বানিয়ে আসবে তখন এটা এমন দেখাবে। এই লাইন চার্টটাকে ধরেন আপনি এইখানে যে নিচে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এই যে এক্সিসে আমি ডেট দিব, ডেটটা কি ডেট হায়ারার্কির বেসিসে হবে নাকি হচ্ছে মান্থলি বেসিস হবে, এই প্রত্যেকটা জিনিস আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন। এই ট্র্যাক করাটা আপনার নিজের কোম্পানির যেরকম সুবিধা হবে তার বেসিসে করতে হবে আর কি, তাহলে হচ্ছে জিনিসটা অনেক বেশি সহজ হয় এবং আপনার জন্য সুবিধা হবে। এবং যেটা করতে হবে, এই যে ফরম্যাটিং অপশনস রয়েছে অপশনস গুলো ভালো মতো এক্সপ্লোর করতে হবে। যেমন এই ডেটা সেটটা নেওয়ার পরে আমরা ফরম্যাটিং দিয়ে বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস আমি আসলে ফাস্ট ফরওয়ার্ড করতে গিয়ে কিছু জিনিস মিস করে যাচ্ছি। যেমন যখন আমি এই চার্টটা ক্রিয়েট করছিলাম খেয়াল করে দেখবেন এখানে রয়েছে ডেট এবং রয়েছে রেভিনিউ, অর্থাৎ আমার এই দুটো ডেটা দরকার। এই ডেটাগুলো আপনাকে এই যে ফিল্ডস কলাম রয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে, বিজনেসটা সিলেক্ট করবেন, এরপর ডেট রয়েছে, এরপর নিচে গিয়ে আপনি হচ্ছে রেভিনিউটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এই ডেটাটা আসবে, না হলে কিন্তু এই ডেটা আসবে না, কারণ এটা তো আর বেসিক্যালি অটোমেটিক না। তো এইভাবে করে আপনি আপনার ডেটা সেটটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আচ্ছা, এখানে তো নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আমি রেভিনিউটা সিলেক্ট করছিলাম। ওকে, এরপরে হচ্ছে আপনার ডেটা ফরম্যাটিংটা। ফরম্যাটটা হচ্ছে আপনি করতে পারবেন নিজের ইচ্ছা মতো করে, যে আপনি এক্স এক্সিসে কন্টিনিউয়াস রাখবেন নাকি ডিসক্রিট রাখবেন, আপনার স্কেলটা কি লিনিয়ার হবে নাকি অন্য ধরনের করে আপনি সাজাবেন বা বার গ্রাফ আপনি সাজাবেন, প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন এখান থেকে। তো আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেমন আপনি এখানে খেয়াল করতে পারছেন ভিজুয়ালাইজেশনসে আর এবং পাইথন লেখা রয়েছে।
আর ল্যাঙ্গুয়েজ আপনি আর ল্যাঙ্গুয়েজের ভিজুয়ালাইজেশন বা পাইথনে জানলে পাইথনের ভিজুয়ালাইজেশন অ্যাড করতে পারবেন। আপনি চাইলে জিওগ্রাফিক্যাল চার্ট অ্যাড করতে পারবেন, যে এখানে যে জিওগ্রাফিক্যাল চার্টটি রয়েছে যদি আমি অ্যাড করি কেমন দেখাবে, এমনটাই দেখাবে যে কোন কোন রিজিয়নে, অর্থাৎ আমি যখন বলছিলাম যে বাংলাদেশে আমার প্রফিট কত, দেখতেই পাচ্ছেন যে যে অঞ্চলে বাংলাদেশ রয়েছে সেখানে বিশাল একটা বৃত্ত রয়েছে, কারণ এখানে প্রফিটটা অনেক বেশি। আবার যেমন আপনি নর্থ আমেরিকাতে দেখছেন মোটামুটি একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তগুলোতে আমি রেভিনিউটা সিলেক্ট করেছি। অর্থাৎ এই সেটটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমি সিলেক্ট করি কান্ট্রি এবং রেভিনিউ, এরপর এর পরবর্তীতে এই ড্যাশবোর্ডটা চলে আসে। এভাবে করে আপনাকে আপনার ভিজুয়ালাইজেশন গুলো অ্যাড করতে হবে। প্রত্যেকটা ভিজুয়ালাইজেশন অ্যাড করার পরে এই জিনিসটা আপনাকে হচ্ছে সেভ করতে হবে। যখন আপনি সেভ করবেন তখন হচ্ছে আপনি মাই ওয়ার্ক স্পেসে সেভ করে নেবেন জিনিসটাকে। মাই ওয়ার্ক স্পেসে সেভ করার পরে যখন আপনি মাই ওয়ার্ক স্পেসে সেভ করে নেবেন এর পরবর্তীতে আপনাকে আবার পাওয়ার বিআই এর হোম পেজে যেতে হবে। হোম পেজে এই ধরনের একটা লেআউট আসবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে ড্যাশবোর্ড সিলেক্ট করবেন। যখন আমরা ড্যাশবোর্ডটা বানাবো, কারণ পাওয়ার বিআই এর সব থেকে ফাইনাল সে হলো ড্যাশবোর্ড তৈরি করা। তো তাহলে হচ্ছে আমরা এখন ড্যাশবোর্ডটা তৈরি করব। এখন যেটা করব এই ড্যাশবোর্ডের জন্য এই যে নিউ সিলেক্ট করার পর ড্যাশবোর্ডে ক্লিক করব। তো ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই ধরনের ড্যাশবোর্ড আমরা তৈরি করতে পারবো। এটা কিভাবে তৈরি করব সেটি হলো যে প্রথমে ধরেন উপরে যে লোগোটি রয়েছে সেটা আপনি ছবি হিসাবে ইম্পোর্ট করবেন, টেক্সটকে আপনি ওইভাবে ইম্পোর্ট করবেন। এরপরে হচ্ছে বিভিন্ন কার্ড রয়েছে, কার্ডগুলোকে আপনি উপরের বক্সে সেট করবেন। এরপর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের চার্ট রয়েছে, এটা আপনি পাশ থেকে সিলেক্ট করতে পারবেন। তো ডেটা বোর্ড নিয়ে ছোট একটা ভিডিও ক্লিপ রয়েছে, আমি ওইটা দেখাই। আচ্ছা, আমার নেট হইতেছে খুব আপ ডাউন করতেছে, যদি ভিডিওটা আটকায় যায় তাহলে এন্ড করার আগে কিছু জিনিসপত্র বলে নিই। I guess am I audible and visible as well? কয়েকজন বলছিল যে তাদের বিভিন্ন টাইমে ডেটা মানে বিভিন্ন টাইমে দেখতে সমস্যা হচ্ছিল, খুব সম্ভবত নেট খুব আপ ডাউন করে, কারণ ওয়াইফাই এর যেই কানেকশন সেটা হলো আমার সামনে, এখানে খুব একটু ঝামেলা হওয়ার কারণে নেটটা খুব আপ ডাউন করছিল। তো যাই হোক, আই হোপ খুব ভালো মতনই নর্মাল গেল সবকিছু। তো আমরা আজকে যে জিনিসপত্রগুলো দেখলাম এগুলো ইউজ করার মাধ্যমে নিজেদেরকে এম্পাওয়ার করবো, আমাদের কমিউনিটিতে জিনিসটা শেয়ার করবো এবং এভাবে করে হবে। তো পরবর্তীতে আমরা চেষ্টা করব মাইক্রোসফট অ্যাজারের ইন্টারনেট অফ থিংস বা এই ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো আপনাদের সবার সামনে নিয়ে আসার জন্য, যাতে করে আমরা সবাই ইজিলি কাজ করতে পারি। তো আজকে যারা অ্যাটেন্ড করছেন তাদের সবাইকে ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য, এবং আমি আপনাদের সবাইকে মেইলের মাধ্যমে যে এক্সেল শিটটা আমি ইউজ করেছি সেই এক্সেল শিটটা দিয়ে দিব। বিভিন্ন পাওয়ার অটোমেট যেগুলো কমন তার লিঙ্কটা শেয়ার করে দিব। এবং তো আই হোপ we can call it a day here. So guys, thank you everyone. This is the last slide I have to show. I guess I am done. So thank you everyone.